প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু আমাকে জানাও স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। তোমরা একটু কষ্ট করে জানাও স্লাইড দেখা যাচ্ছে কিনা। স্লাইড ছাড়া তো আসলে তোমরা তো বুঝে মজা পাম, পরে মজা পাবো না। একটু আমাকে জানাও স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তোমাদের স্লাইড দেখা যাচ্ছে। তাহলে আসলে এতক্ষণ আমি তোমাদের আসলে খুবই দুঃখিত। আমি হয়তো এতক্ষণ যা পড়িয়েছি তোমাদের হয়তো স্লাইডে এতক্ষণ দেখা যায় নাই। আমরা আসলে তাহলে যেখানে ছিলাম একটু কষ্ট আমরা ওখান থেকে শুরু করি। তোমরা তো বিষয়টা সম্পর্কে পরিচিত হয়েছো। বিষয় কোড, বিষয়টির নাম আমি এতক্ষণ ধরে আসলে আলোচনা করেছি। একটু আমি আসলেই তোমাদের কাছে খুবই দুঃখিত। আসলে প্রথম ক্লাস যেহেতু টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছে, আমি আসলে অনলাইনে এটাই ফার্স্ট ক্লাস নিয়েছি, এটা একটু হয়তো প্রবলেম হয়েছে, তোমরা কিছু মনে করো না। তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো, আজকে আলোচ্য বিষয় যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি, ড্রয়িং কি, ড্রয়িং এর উদ্দেশ্যটা কি। তাহলে ড্রয়িংটা তোমরা কাছে বলি, তোমার মনে আসলে যেটাই আসবে, তোমার মনে তোমার মাথায় মানে যেটাই আসবে সেটা যখন তুমি কাগজে রূপান্তরিত করবে বা লেখচিত্র মাধ্যমে মানুষকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, তখনই সেটা হয়ে যাবে ড্রয়িং। একটা মানুষ যখন তোমার মনে কি চলছে বা তোমার মাথায় কি চলছে, তোমার ওই ধারণাটা যখন মানুষকে তুমি দেখাতে যাবে, হয়তো তুমি যখন মুখে বলবে সেটা অত ফলপ্রসূ হবে না, মানে বেনিফিটটা মানুষ হয়তো পাবে না, বুঝতে পারবে না। বাট তুমি যখন সেটা লেখচিত্রের মাধ্যমে কাগজের উপর উপস্থাপন করবে, তখনই সেটাই মানুষ বুঝতে পারবে বা এক দেখাতে সে বুঝতে পারবে তুমি কি বলতে চাচ্ছ। তাহলে সেটাই হলো ড্রয়িং। আর আমরা এখানে মেনলি পড়বো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উদ্দেশ্য, মানে ড্রয়িং এর উদ্দেশ্যটা কি। আগেই বলেছি এক লাইনে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উদ্দেশ্যটা হচ্ছে ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। মানে ইঞ্জিনিয়ারদের ভাষা। ইঞ্জিনিয়াররা কিন্তু আসলে দেখবে, সত্যি কথা যেটা, ইঞ্জিনিয়ার একটু কম কথা বলে ইঞ্জিনিয়াররা, কেন জানি। ওর আর বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার তো যে ড্রয়িং এর মাধ্যমে সবকিছু বুঝাই, মানে বুঝিয়ে তুলতে অভ্যস্ত। তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোনো যখন বস্তু বা কোনো কাঠামোর তুমি যখন কোনো ডিজাইন করবে বা মাপ দিবে বা নির্মাণটা কিভাবে হবে, সেই সম্পর্কে যাবতীয় যত ধারণা আছে তোমার মনের মধ্যে যা চলছে, বা তুমি একটা ক্লায়েন্টকে যেভাবে বুঝাতে চাচ্ছ, সবকিছু যখন তুমি কাগজের মাধ্যমে উপস্থাপন করবে, সেটাই কিন্তু তোমার ড্রয়িং এর সেটা উদ্দেশ্য হবে, যাতে তোমার ওই ড্রয়িংটা দেখে তোমার যে ক্লায়েন্ট বা তোমার যে নির্মাণ শ্রমিক, তোমার যে ম্যানেজমেন্ট, তারা যেন দেখে বুঝতে পারে, হ্যাঁ আমার এই কাজটা এভাবে করতে হবে, এটার ডিজাইন এরকম, এটার মাপ এভাবে, নির্মাণ কাজটাও এভাবে করতে পারে। তাহলে মেন উদ্দেশ্যটা কিন্তু ড্রয়িং এর এটাই, যে তোমার ওই ড্রয়িংটা দেখে যে কেউ, সেটা একদম নর্মাল একটা, যে যার কোনো ইঞ্জিনিয়ারিং কোনো নলেজই নাই সেও যেন বুঝতে পারে, আর তোমার যে একদম যে ইঞ্জিনিয়ার নলেজ অনেক বেশি সেও যেন বুঝতে পারে। অর্থাৎ যে কেউ যেন তোমার ড্রয়িংটা দেখে সম্পূর্ণ ধারণা কোনো কাঠামো সম্পর্কে, কোনো নির্মাণাধীন কোনো বস্তু সম্পর্কে যেন বুঝতে পারে। এটাই হলো ড্রয়িং এর উদ্দেশ্য। আমরা পরে তাহলে দেখবো, এখানে আমরা একটা জিনিস পড়বো যে একটি ড্রয়িং তুমি অথবা রূপে, আমি যেটা বললাম যে তোমার ড্রয়িংটা যখন তুমি ক্লায়েন্টকে দেখাবা, কোনো নির্মাণ শ্রমিককে দেখাবা, সে যাতে বুঝতে পারে, তাহলে এগুলো প্রকাশ করা হয় 4টি ধাপে। সেগুলো 4টি ধাপে প্রকাশ করা। একটা কি সৃজনী প্রকাশ বা ক্রিয়েটিভ কমিউনিকেশন। যেটা ক্রিয়েটিভ কমিউনিকেশন হলো যেটা আমরা আর্কিটেকচার যারা যারা করে, বিশেষ করে যারা এখানে আর্কিটেকচার থেকে ভোকেশনাল এসেছো তারা জানো, একটা জিনিস স্কেচ আঁকা। তো তুমি একটা মানুষ আঁকলা, জাস্ট মানুষটা একটা অবয়ব আঁকলা, জাস্ট এটা দেখে বোঝাচ্ছে এটা মানুষ, বা এটা দেখে বোঝাচ্ছে এটা একটা পাখি। জাস্ট তুমি যখন একটা স্কেচ আঁকবা, একটা নকশা করবা যে কোনো বস্তু, সেটা সেটা যে যে ড্রয়িংটা হবে সেটাই হবে সৃজনী প্রকাশ। একদম ফার্স্ট স্টেপ, এটা হবে একদম ফার্স্ট স্টেপ। একটা আর্কিটেকচার একটা রুমের ডিজাইন করবে বা একটা বিল্ডিং এর ডিজাইন করবে, সে একটা আঁকলো, সেটা জাস্ট একটা জিনিস যে বোঝা যাচ্ছে এটা একটা রুম, বা এটা একটা মানুষ, বা এটা একটা গাড়ি, জাস্ট দেখে বোঝা যাওয়া যে এটা একটা জিনিসের অবয়ব। এটাই হলো যে সৃজনী প্রকাশ। আর কারিগরি প্রকাশ, এখন দেখো আর্কিটেকচার একটা ড্রয়িং করলো, ভালো কথা, সে এটা কাকে বুঝিয়ে দিবে, সে একটা বুঝিয়ে দিবে সিভিল ইঞ্জিনিয়ারদেরকে, বা সিভিল ইঞ্জিনিয়ার হোক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সে কাউকে এটা বুঝিয়ে দিবে। তাহলে এই যে আর্কিটেকচারের সাথে সিভিল ইঞ্জিনিয়ারের বোঝানোর যে একটা বন্ডিং, বা তখন যে একটা ড্রয়িং আঁকতে হবে একদম ডিটেলসে, যে ডাইমেনশন কত, বা এটার দেখতে কিরকম হবে, কোথায় কি বসবে, একটু ডিটেলসে যখন আমি আঁকবো, তখন সেটা হবে কারিগরি প্রকাশ। ঠিক আছে, এটা হবে তখন টেকনিক্যাল কমিউনিকেশন। একটা আর্কিটেকচারের সাথে একটা সিভিল ইঞ্জিনিয়ার বা যে কোনো ইঞ্জিনিয়ারের যেটা কমিউনিকেশন হবে একটা ড্রয়িং এর মাধ্যমে, সেটাই হবে টেকনিক্যাল প্রকাশ।
তারপরে যেটা আসে দেখো, জনসম্মুখে প্রকাশ। এখন ভালো কথা, একজন টেকনিক্যাল মানুষ বুঝলো, একজন আর্কিটেকচারে বুঝলো, কিন্তু আমাদের মেইন কাজ কিন্তু সেটা ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া, বা তোমাকে যে ড্রয়িংটা আঁকতে বলবে তার কাছে সেটা পৌঁছে দেওয়া, এটাই কিন্তু তোমার মেইন কর্তব্য। তাহলে এখন এই যে তুমি যে ক্লায়েন্টের কাছে সেটা পৌঁছে দিবা, সে কিন্তু তোমার যে ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংটা সেটা দেখে কিন্তু সে বুঝবে না, যেহেতু তার যদি ইঞ্জিনিয়ারিং কোনো নলেজ না থাকে সেটা কিন্তু সে বুঝবে না। তাহলে তোমার আর তোমার কাজ হবে সেই ড্রয়িংটা, তা তোমার কাজ হবে সেই ড্রয়িংটা যাতে তুমি যার জন্য করছো ড্রয়িংটা, বা যার জন্য তুমি এই কাঠামোটা নির্মাণ করবে, সেই কাঠামোটা যেন তোমার ওই ক্লায়েন্টটা বুঝে। তাহলে ওই ক্লায়েন্টটা বোঝার জন্য তোমার ওই ড্রয়িংটা আরো বিস্তারিত করতে হবে, তোমার যে ডেফিনেশন গুলো আরো বেশি লিখতে হবে ড্রয়িং এর মাধ্যমে, ড্রয়িং এ। তখন তোমার যে ড্রয়িংটা দাঁড়া করানো হবে সেই ড্রয়িংটা হবে জনসম্মুখে প্রকাশ, সেটা হবে যে তৃতীয় ধাপ। এটা তৃতীয় ধাপে একটা ড্রয়িং করতে হবে তোমার ক্লায়েন্টের জন্য, বা মানে ওরা বোঝার জন্য তুমি কি বলতে চাচ্ছ। তাহলে প্রথমে হবে যে আর্কিটেকচার যেটা করবে সেই ড্রয়িং, সেই ড্রয়িংটা বলবো আমরা সৃজনী প্রকাশ বা ক্রিয়েটিভ কমিউনিকেশন। তারপরে যেটা হবে সেটা হবে একজন আর্কিটেকচার আর একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে ড্রয়িংটা তুমি দাঁড়া করাবে সেটা হবে কারিগরি প্রকাশ, সেটা হবে টেকনিক্যাল কমিউনিকেশন। তারপরে যেটা হবে জনসম্মুখে, মানে তোমার ক্লায়েন্টের কাছে সেটা পৌঁছে দেওয়া বা সাধারণ মানুষকে সেটা বোঝানো। তুমি তখন যে ড্রয়িংটা করবে, যে ডিটেলস এর ড্রয়িংটা করবে সেটা হবে মার্কেট কমিউনিকেশন, মার্কেটে তুমি সেটা দিচ্ছ যে ড্রয়িংটা। তারপর যেটা হবে গাঠনিক প্রকাশ, গাঠনিক প্রকাশটা কাদের জন্য, তোমার আর্কিটেকচার গেল, ইঞ্জিনিয়ার গেল, তোমার ক্লায়েন্ট গেল। আর তাহলে এটা নির্মাণ করবে কে, তুমি যে কাঠামোটা তৈরি করছো সেটা তো তুমি নির্মাণ করছো না, বা ক্লায়েন্ট নিজের হাতে নির্মাণ করছে না, সেটা কে নির্মাণ করবে, একজন শ্রমিক, একজন রাজমিস্ত্রি হোক, মানে যে এটা নির্মাণ করবে তাকে, তাকে তুমি কিন্তু ড্রয়িংটা তখন আরো বেশি ডিটেলস দিতে হবে, কোথায় কতটুকু রড বসবে প্রত্যেকটা মাপ ইঞ্চি বাই ইঞ্চি তাকে সেটা বুঝিয়ে দিতে হবে, না হয় কিন্তু সে কিন্তু অন্যটা করে বসবে। তাহলে আরো বেশি বিস্তারিত ভাবে যখন তুমি যে নির্মাণ করবে, কাঠামোটা যার দ্বারা নির্মাণ হবে তাকে বোঝানোর জন্য তুমি যে ড্রয়িংটা করবে, যে ধাপটাতে যাবে সেটাই হলো গাঠনিক প্রকাশ বা কনস্ট্রাকশন কমিউনিকেশন, একদম লাস্ট পর্যায়ে যেটা কনস্ট্রাকশন কমিউনিকেশন। একটা ড্রয়িং এই 4 ধাপে সম্পূর্ণ করে যেতে হবে। তাইলে আমার মনে হচ্ছে তোমরা যারা পড়েছে এতক্ষণ পর্যন্ত হয়তো এটুকু বুঝেছো। তাহলে দেখো আমাদের পরে আগের স্লাইডটা আমরা কি ছিল, আমরা কি পড়বো, ড্রয়িং কি, ড্রয়িং এর উদ্দেশ্য কি, তারপরে পড়বো ড্রয়িং এর শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো ড্রয়িং এর শ্রেণীবিভাগটা একটু মন দিয়ে দেখো। দেখো ড্রয়িং এর শ্রেণীবিভাগটা দেখো, আমরা প্রথমেই বলেছি যে ড্রয়িং বলতে আমরা প্রথমেই আমাদের জেনারেল যারা আছে, জেনারেল থেকে যারা এসেছো তাদের মাথায় কিন্তু ড্রয়িং বলতে আসে আসলে ওই যে চারুকলা বিভাগে যারা পড়ে, যে তোমার একটা মুখের স্কেচ এঁকে দিল, বা একটা পাখির স্কেচ আঁকলো, একটা সুন্দর আমরা যেটা বলি যে লিওনার্দো দা ভিঞ্চি যে ড্রয়িংটা করে, বা পাবলো পিকাসো যে ড্রয়িং গুলা করে, ওগুলা যেটা শৈল্পিক, শিল্পীর মন থেকে মনের মাধুরী মিশিয়ে ওরা যে ড্রয়িং গুলা করে সেগুলো হচ্ছে শৈল্পিক ড্রয়িং। আর প্রকৌশলী যেটা চিন্তা করবে, প্রকৌশলী কিন্তু ড্রয়িং করার সময় কিন্তু ওই জিনিসগুলো আসবে না, যে কার থেকে ড্রয়িংটা সুন্দর লাগলো, বা আমার ড্রয়িং এ কত বেশি রং চঙ্গ হলো, বা আমার মনে মাধুরী কতটুকু মিশানো হলো, সেটা কিন্তু চিন্তা করবে না। তাহলে ড্রয়িংটা হবে একটা শৈল্পিক ড্রয়িং, একটা প্রকৌশলী মানে ইঞ্জিনিয়ারিং যেটা কারিগরি ড্রয়িং সেটা। আর দেখো প্রকৌশলী ড্রয়িংটা কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো প্রথমে ড্রয়িং এর শ্রেণীবিভাগ দুইটা, শৈল্পিক ড্রয়িং আর প্রকৌশলী ড্রয়িং। এরপরে হলো এটা শ্রেণীবিভাগ। আমরা শৈল্পিক ড্রয়িং এর দিকে যাব না, ওইটা আমাদের আলোচ্য বিষয়ও না, বা এই পাঠদান আমাদের সেটা জড়িয়েও না। আমরা পুরোটাই কাজ করবো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা প্রকৌশলী ড্রয়িং নিয়ে। দেখো প্রকৌশলী ড্রয়িং 4 প্রকার: জ্যামিতিক ড্রয়িং, যান্ত্রিক ড্রয়িং, পুরকৌশল ড্রয়িং এবং তড়িৎ কৌশল ড্রয়িং। জ্যামিতিক ড্রয়িং, জ্যামিতিক ড্রয়িং যখন আসে, জ্যামিতিক কথাটাই যখন আমাদের মাথায় আসে তখনই কিন্তু আমাদের মাথায় আসে হয় বৃত্ত, না হয় আয়তক্ষেত্র, না হয় চতুর্ভুজ, না হয় কোণ। মানে জ্যামিতিক বলতে আমরা আসলে মানে ওই জিনিসগুলো বেশি মাথায় আসে যে জ্যামিতিক। তাহলে আমি যখন ওই বৃত্ত, চতুর্ভুজ, আয়তক্ষেত্র এসব নিয়ে কোনো ড্রয়িং করব, এইসব যখন আঁকবো কোনো কাগজের উপর, সেটাই কিন্তু হবে জ্যামিতিক ড্রয়িং, বা তাকেই আমরা বলবো জ্যামিতিক, জ্যামিতিক যে ড্রয়িংটা সেটা। আমি তাহলে জ্যামিতিক ড্রয়িংটা শেষ করে ফেলি। দেখো এখানে আরেকটু তোমরা একটু ভালো করে
স্লাইডটা হয়তো একটু বোঝা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতেছি না। স্লাইড যদি বোঝা যায় তোমরা একটু বলো যে স্লাইডটা বোঝা যাচ্ছে। দেখো, তাইলে এই জ্যামিতিক ড্রয়িংটা কিন্তু আবার দুই প্রকার। একটা হলো কি প্লেন জ্যামিতিক ড্রয়িং, একটা হলো সলিড জ্যামিতিক ড্রয়িং। দেখো, প্লেন জ্যামিতিক ড্রয়িং, প্লেন জ্যামিতিক ড্রয়িং যেটা সেটা হবে দ্বিমাত্রিক। তার দ্বিমাত্রিক কোনগুলো হয়? বৃত্ত, যেগুলো দুইটা মাত্রা থাকবে, যেগুলো আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে প্রকাশ করতে পারবো। যেগুলো কয়টা মাত্রা থাকবে? দুইটা মাত্রা। যেগুলো আমরা প্রকাশ করতে পারবো দৈর্ঘ্য প্রস্থ বা দ্বিমাত্রা দিয়ে প্রকাশ করব। যেমন সেটা চতুর্ভুজ, দৈর্ঘ্য প্রস্থ, আয়তক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ, বৃত্ত শুধু ব্যাসার্ধ দিয়ে, ত্রিভুজ, মানে এই টাইপের যেগুলো হবে সেগুলো হবে প্লেন, সেগুলো হবে প্লেন জ্যামিতিক ড্রয়িং। আর সলিড জ্যামিতিক ড্রয়িং, সলিড জ্যামিতিক ড্রয়িং কোনটা হবে? ত্রিমাত্রিক। প্লেন জ্যামিতিক ড্রয়িংটা হবে দ্বিমাত্রিক কোনো বস্তুর ড্রয়িং, আর সলিড জ্যামিতিক ড্রয়িং হবে যেটা আমরা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক আমরা কোনটা জানি? ত্রিমাত্রিক হবে কোণ, যেগুলো সিলিন্ডার, যেগুলো তিনটা মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলো, যেগুলো তিনটা মাত্রা, যেমন কোণ, সিলিন্ডার, গোলক, এগুলো যখন আমরা কোনো কাগজের উপর আঁকবো বা যে কোনো ভাবে ড্রয়িং করবো, এখন তো আসলে কাগজের উপর হয় না, এখন তো আসলে আমরা অটোকেটের সাহায্যে করি, কম্পিউটারে, যেভাবে করি না কেন, যখন সেটা একটা লেখচিত্রের মাধ্যমে অঙ্কিত হবে, যে ত্রিমাত্রিক কোনো বস্তু, জ্যামিতিক ত্রিমাত্রিক কোনো বস্তু, সেটাই তখন হবে সলিড জ্যামিতিক ড্রয়িং। তারপরে আমাদের যেটা আসছে, দেখো আমরা জ্যামিতিক ড্রয়িংটা শেষ করলাম। আর আমরা আসলে প্রকৌশলী ড্রয়িং, আসলে আমরা আগে যেটা, আমি যখন ফার্স্টে অ্যাডমিশন হই আমি ভাবতাম যে শুধু ইঞ্জিনিয়াররাই হয়তো ড্রয়িং করে, শুধু এই যে বিল্ডিং বা যে কোনো ব্রিজ, যে কোনো সেতু, মানে যাই হোক ইঞ্জিনিয়ারদের হয়তো ড্রয়িং হয়। অন্য যে কোনো যে কৌশল যে ইঞ্জিনিয়ার আছে তারা হয়তো ড্রয়িং করে না। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা, ওরা হয়তো ড্রয়িং করে না। ড্রয়িংটা শুধু মনে হয় হয়তো শুধু সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। আসলে এটা প্রথমে এটা আমি ভাবতাম, আমি জানি না তোমরা এরকম ভাবছো কিনা, এটা আমি আসলে ভাবতাম, কিন্তু এখানে আসলে মনে হয়েছে না, আসলে আমাদের ড্রয়িং যেটা, ওদের ড্রয়িং গুলো কিন্তু আরো কঠিন। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে ওদেরই কিন্তু অনেক ডিটেলস ড্রয়িং করতে হয়, বিভিন্ন যন্ত্রপাতি। তাহলে দেখো, পরের যে ড্রয়িংটা প্রকৌশলী ড্রয়িং এর সেই পরের ড্রয়িংটা কিন্তু যান্ত্রিক ড্রয়িং, যান্ত্রিক মেকানিক্যাল। তোমাদের যারা বন্ধুরা মেকানিক্যাল ডিপার্টমেন্টে মানে অ্যাডমিশন হয়েছে তারা হয়তো তারা করবে এই যান্ত্রিক ড্রয়িংটা। কিন্তু ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িংটা আমি আজকে যেটা তোমাদেরকে পড়াচ্ছি এটা হয়তো সব ডিপার্টমেন্টেই পড়বে, বেসিক যে কথাগুলো এগুলো হয়তো সব ডিপার্টমেন্টেই পড়বে। এই দেখো তাহলে মেকানিক্যাল ড্রয়িং, তাহলে মেকানিক্যাল কি ড্রয়িং করে তোমার মাথায় আসতেই পারে যে সিভিলের তো বুঝলাম যে বাড়িঘর ড্রয়িং করবে, একটা ব্রিজের ড্রয়িং করবে, একটা ড্যামের, রাবার ড্যাম বা মাটির বাঁধের ড্রয়িং করবে, কিন্তু মেকানিক্যালটা কি ড্রয়িং করবে? হ্যাঁ, মেকানিক্যালটাও ড্রয়িং করবে। তাহলে মেকানিক্যালটা কি ড্রয়িং করবে? দেখো, মেকানিক্যালটা ড্রয়িং করবে ওদের যে মেশিন, মেকানিক্যাল কি নিয়ে কাজ করে? মেশিনের যন্ত্রপাতি নিয়ে, মেশিন নিয়ে। তাহলে ওরা ওদের যে মেশিন, ওদের যে যন্ত্রপাতি, ওদের যে ইঞ্জিনের যন্ত্রাংশ, এসব নিয়ে ওরা যখন কাজ করবে, ওরা যখন ওরা মানুষ ক্লায়েন্টকে বা কাউকে বুঝাতে যাবে, তখন কিন্তু ওরা জাস্ট ইঞ্জিনগুলোকে ধরে নিয়ে কিন্তু বুঝাতে যাবে না। এত বড় ইঞ্জিন তো ধরে নিয়ে গিয়ে বুঝাতে পারবে না। তখন ওরা ওই ইঞ্জিনের একটা স্কেচ বা একটা ড্রয়িং এঁকে ওই ক্লায়েন্টকে সেটা বুঝাবে। আমাদের মতো আমরা যেমন একটা বিল্ডিংটা পুরাটা একটা ক্লায়েন্টকে গিয়ে উঠাই গিয়ে বলবো না, দেখেন এটা হচ্ছে বিল্ডিং বা এটা এরকম হবে, ওরা তেমনি একদম ইঞ্জিনটা বা যে পার্টসটা, যে যন্ত্রাংশটা, সেটা কিন্তু একদম উঠাই নিয়ে গিয়ে ক্লায়েন্টকে দিবে না, সেটাও এটা একটা লেখচিত্রের মাধ্যমে ওই ড্রয়িং সম্পর্কে একটা স্কেচ এঁকে ক্লায়েন্টকে দিবে। তাহলে ওরা কাজ করবে কি নিয়ে? ওরা কাজ করবে মেশিন, মেশিনারি পার্টস, ইঞ্জিনের যন্ত্রাংশ, এসব নিয়ে কাজ করবে। এগুলো কিভাবে লাগাতে হবে, মানে আসলে আমরা যান্ত্রিক ড্রয়িং এ যাবো না, যেহেতু আমাদের এই কাজটা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আমরা সেদিকে যাবো জাস্ট তারপরে একটা ধারণা রাখা যে তোমাকে, যেহেতু তুমি এখন ডিপ্লোমাতে ভর্তি হয়েছে, সবাই তোমাকে জিজ্ঞেস করবে হ্যাঁ তোমাদের কি শুধু সিভিলদের ড্রয়িং, অন্য কারো কি ড্রয়িং নাই? তুমি যাতে তখন আনসারটা দিতে পারো, না আমাদের শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং না, আমাদের মেকানিক্যাল ড্রয়িং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ড্রয়িং রয়েছে, সবারই ড্রয়িং রয়েছে, সবাই ড্রয়িং করে। জাস্ট তুমি যাতে ধারণাটা রাখতে পারো, কেন ইঞ্জিনিয়ারিং মানে শুধু তুমি তোমার বিষয় নিয়ে ধারণা না, তুমি যখন একটা বিল্ডিং করবে তোমাকে সব বিষয় নিয়ে ধারণা থাকতে হবে, সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সব বিষয় সম্পর্কে তোমার কিছু কিছু ধারণা থাকতে হবে। আর ধারণা থাকা অবশ্যই ভালো, যেহেতু জ্ঞান থাকা অবশ্যই ভালো, তোমার এগুলা ধারণা থাকতে হবে। তারপর আমরা পুরো কৌশলটা একটু পরে যাই, আমরা তড়িৎ কৌশলটা দেখো এখন যান্ত্রিক, আবার দেখো কিন্তু
যান্ত্রিক ড্রয়িং কিন্তু আবার 4 প্রকার, দেখো এখানে দেখা যাচ্ছে কিনা, দেখো যান্ত্রিক ড্রয়িংটা কিন্তু আবার 4 প্রকার। কি কি ড্রয়িং, কি কি ড্রয়িং? শীট মেটাল ড্রয়িং, একটু দেখো নিচে যেটা, নিচে যে 4 প্রকার যেটা দেখা যাচ্ছে কিনা দেখো, এই দেখো শীট মেটাল ড্রয়িং, সামুদ্রিক ড্রয়িং, বায়ুকৌশল ড্রয়িং, ক্ষুদ্র খাসকামরা ড্রয়িং। শীট মেটাল, শীট মেটাল ড্রয়িংটা আসলে কি? শীট একটা পাত, যে কোনো পাত, মেটাল যে কোনো পাতে, যেটা মানে এটা বাংলাটা আসলে একটু মানে বাংলাটা হলো পাত চাদর ধাতুবিদ্যা, মেটাল হচ্ছে কি ধাতু, শীট হচ্ছে কি এটা পাত। তাহলে এটা আসলে আমরা দেখো এখন যারা হয়তো, যেহেতু কনস্ট্রাকশনে অনেক কাজ হচ্ছে, তোমরা কিন্তু এখন দেখতে পারবে যে লোহার কিছু পাত ব্যবহার করা হয়। এখন যারা বিশেষ করে শহরে আছো, তারা যদি মুরাদপুর ওই সাইডে থাকো, দেখবে যে লোহার কিছু পাত ব্যবহার করে, শীট ব্যবহার করা হয়। ঠিক আছে, লোহার কিছু শীট মানে মাটিগুলাকে ধারণ করে রাখার জন্য শীট ব্যবহার করা হয়। এই শীট গুলাকে তুমি যখন ক্লায়েন্টটাকে বোঝাতে যাবা যে আমি এই শীটটা ব্যবহার করব, তো শীটটা তোমাকে এঁকে দেখাতে হবে, সেটা সেকশন, সেটার এলিভেশন। তখন যখন এই শীট নিয়ে যখন তুমি কাজ করবা, এই ধাতুর পাতগুলা নিয়ে, এই ধাতুর পাতগুলা নিয়ে যখন তুমি কাজ করবা, শীটগুলা যখন ক্লায়েন্টকে বুঝাবা যে শীটটা এরকম হবে, শীটটা এভাবেই বসবে, তখন এই শীটের কাজগুলো যখন যে ড্রয়িং এর মাধ্যমে করবা, সেটাই হবে শীট মেটাল ড্রয়িং। তারপরে যেটা আসছে দেখো সামুদ্রিক ড্রয়িং, এটা বুঝতে পারছি সামুদ্রিক মানে এটা হচ্ছে ওই সামুদ্রিকের সাথে কিছু একটা সম্পর্ক হবে। তাহলে সামুদ্রিক সাথে সম্পর্ক কোথায় হবে? ডগ ইয়ার্ড গুলা, যেগুলো সামুদ্রিক পাশে, যে সমুদ্রের পাশে যে ইয়ার্ড গুলো অবস্থিত, সেগুলা, সেখানে যে কারখানাগুলো তৈরি হবে, সেখানে তোমার যে স্কেচটা তৈরি করতে হবে, মেকানিক্যালটা যেগুলো ড্রয়িং গুলো করবে সামুদ্রিক সাথে সম্পর্কিত, সেগুলো হবে সামুদ্রিক ড্রয়িং। তারপরে আসে দেখো বায়ু কৌশল। বায়ু কৌশলে আমরা মানে সিম্পল একটা সেন্সে বুঝতে পারছি নিশ্চয়ই বায়ু নিয়ে কোনো কাজ হবে। অবশ্যই বায়ু নিয়ে, যেগুলো বায়ু সঞ্চালন, বাতাসের বিশুদ্ধক্রিয়া, তাপ, বায়ুর সাথে সম্পর্কিত যে ড্রয়িং গুলো নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করবে বা ড্রয়িং করবে, সেগুলো হলো বায়ু কৌশল ড্রয়িং। তারপর হলো দেখো ক্ষুদ্র খাস কামরা ড্রয়িং। ক্ষুদ্র খাস কামরা যখন একটা তুমি রুম করবা, মানে এটাকে দেখো খাস কামরা মানে একটা রুম, কামরা যদি রুম, একটা ছোট রুমের, একটা ছোট রুমের মধ্যে তোমার যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো জিনিস বসাতে হয়, তখন সেটা তোমার যে ড্রয়িংটা করতে হবে আসবাবপত্র ডিজাইনের জন্য, তখন যে ডিজাইনটা করতে হবে, তখন সেটা হবে ক্ষুদ্র খাস কামরা ড্রয়িং। তাহলে আমরা জাস্ট একটু ধারণা থাকা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করা হয়, ওরা এই বিষয়গুলো নিয়ে ড্রয়িং করে, ওদের যন্ত্র অংশগুলো নিয়ে জাস্ট এই ধারণাটা থাকাটাই হবে। ওদের ডিটেলসে কিছুই জানা দরকার নেই, জাস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এইসব জিনিসগুলো নিয়ে ড্রয়িং করে, এগুলোই জানলেই হবে। তারপরে আমরা আমাদের আসল বিষয়ে চলে যাই, পুরকৌশল ড্রয়িং। ঠিক আছে, আমরা পুরকৌশল ড্রয়িং এ চলে যাই। পুরকৌশল মানে কি? সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা যেটা তোমরা পড়ছো সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা, সেটাই হলো বাংলায় যেটাকে বলে পুরকৌশল ড্রয়িং। পুরকৌশল। আর এই পুরকৌশল ড্রয়িংটাকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্থাপত্যবিদ্যা ড্রয়িং, একটা হলো অট্টালিকার গঠন সম্বন্ধীয় ড্রয়িং। স্থাপত্যবিদ্যা এটা আমরা আসলে বুঝতেই পারছি আর্কিটেকচার, কারণ সিভিল কিন্তু পুরোটাই আর্কিটেকচারের সাথে সম্পর্কযুক্ত। মানে আর্কিটেকচার যেটা অবহেব দিবে, স্কেচ আঁকবে, যে ড্রয়িংটা করবে, আমাদের কাজ হলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করা। তাহলে ওরা যখন আমি আগে আসলে বলে এসেছি যে স্থাপত্য আর্কিটেকচারের ড্রয়িংটা আসলে কি করে, মানে স্থাপত্যবিদ্যা আর্টলিকের গঠন সম্বন্ধীয়। তাহলে একটা কাজ কে করবে? আর্কিটেকচাররা করবে। আর্কিটেকচাররা জাস্ট একটা সুন্দর কিছু সুদিক সুবিধা সম্পূর্ণ বা ওদের যেটা ভালো মনে হচ্ছে সে সম্পর্কে একটা ড্রয়িং দাঁড় করাবে, স্থাপত্য ড্রয়িং যেটা। আর কাঠামোর গঠন সম্পর্কীয় গঠন যেটা, সেটা হলো যেমন ব্রিজ বা যে কোনো পায়ার, বা তুমি একটা বিল্ডিং এর কলাম আঁকলা, একটা বিম আঁকলা, এগুলো যখন সিভিল ইঞ্জিনিয়াররা ড্রয়িং করবে, তখন সেটা হবে কাঠামোর গঠন সম্পর্কীয় বা অট্টালিকা গঠন সম্বন্ধীয় ড্রয়িং। মানে যখন আসলে এভাবে বোঝা হয় যে একটা ড্রয়িং করবে পুরকৌশলে, যে একটা জাস্ট কোনো নর্মাল একটা ড্রয়িং করবে, একটা রুমের এই বিমগুলা বা এই কলামগুলা থাকবে, এভাবে একটা রুম হবে। কিন্তু ওই রুমে বিমগুলাতে কয়টা করে রড বসবে, বা বিমগুলা কয়টা করে কিভাবে ডাইমেনশন হবে, ছাদে কয়টা করে রড বসবে, কলামগুলো কয়টা করে রড বসবে, যখন তুমি ডিটেলসে করতে যাবে, যে ড্রয়িংটা তুমি ডিটেলসে করবে, সেটাই হবে গঠন সম্পর্কীয় বা অট্টালিকা গঠন সম্বন্ধীয় ড্রয়িং। তাহলে পুরকৌশলটা দুই ভাগে ড্রয়িং করবে, একটা স্থাপত্যবিদ্যার ড্রয়িং, একটা অট্টালিকার গঠন সম্বন্ধীয় ড্রয়িং।
তাহলে আমার আশা করি তোমরা এই শ্রেণীবিভাগটা বুঝেছো। আর তোমরা যেগুলো মুখস্থ করবে, মুখস্থ করার কোনো দরকার নেই, আমি আগেই বলেছি এখানে কিন্তু থিওরি পরীক্ষা হবে না। তোমরা জাস্ট এগুলো মাথার মধ্যে গেঁথে নাও, এগুলো হচ্ছে কমন জিনিস, যেটা হয়তো তুমি যদি কখনো ইঞ্জিনিয়ারিং থেকে পরিচিত দাও, তোমাকে কেউ যে কেউ একটু জিজ্ঞেস করবে, যে কেউ জিজ্ঞেস করতে পারে যে তোমাদের ড্রয়িং কিভাবে হয়, তোমাদের কি কি ড্রয়িং করা হয়। জাস্ট এগুলো জানার জন্য, তুমি যাতে তখন বলতে পারো, এইসবের জন্য এই জিনিসগুলো জানতে হবে। জাস্ট পরীক্ষা পাস, সবসময় কিন্তু পড়াশোনাটা পরীক্ষা পাশের উদ্দেশ্য জন্য হয় না, নিজেকে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য পড়াশোনাটা করতে হয়। আমরা এখানে আজকে আরেকটা জিনিস করব, দেখো পরের স্লাইড দেখা যায়, তাহলে দেখতে পাচ্ছ একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রধান কয়েকটি উল্লেখযোগ্য বিষয়। একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ যে কি কি বিষয়গুলো উল্লেখ থাকতে হবে, একদম এগুলো উল্লেখ থাকতে হবে, এগুলো ছাড়া ড্রয়িং হয়তো হবে না, কি কি জিনিসগুলো উল্লেখ থাকতে হবে। প্রথমে দেখো, প্রকৌশল কাজে ব্যবহৃত কাঠামোর বা বস্তুটির এক বা একাধিক ভিউ থাকবে। সাপোজ সাপোজ তুমি কোনো বিল্ডিং বিল্ডিং বা একটা রুমের ড্রয়িং করলা, সে তুমি শুধু এক সাইড, বা তুমি শুধু এক সাইড চিন্তা করে ড্রয়িংটা তোমার ক্লায়েন্টকে দেখালে হবে না। সেটা উপর থেকে দেখতে কেমন লাগে, সাইড থেকে বাম সাইড থেকে দেখতে কেমন লাগে, ডান সাইড থেকে দেখতে কেমন লাগে, পিছন থেকে দেখতে কেমন লাগে, সামনে থেকে দেখতে কেমন লাগে, বিভিন্ন ভিউ, মানে মানে একাধিক ভিউ থেকে সেটা দেখতে কেমন লাগে, প্রত্যেকটা ভিউর চিত্রই কিন্তু তোমাকে দেখাতে হবে, ড্রয়িং করতে হবে। সেটা যে কোনো কাঠামো বা বস্তু প্রত্যেকটা ভিউ থেকে কেমন লাগে, সেটা সামনের দিক থেকে, উপরের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, প্রত্যেকটা ভিউ থেকে কাঠামোটা দেখতে কেমন লাগে, সেই প্রত্যেকটা ভিউরই কিন্তু চিত্রাঙ্কন করতে হবে, লেখা ড্রয়িং করতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা উল্লেখযোগ্য বিষয় একটা ড্রয়িং এর। পরেরটা দেখো, ডাইমেনশন বা সিম্বলের ব্যাখ্যা সঠিকভাবে উল্লেখ করতে হবে। এটা তো অবশ্যই, তুমি একটা রুম এঁকে দিলেই হবে না, তোমাকে বুঝাতে হবে রুমটা কয় ফিট বা কয় ফিট একটা রুম, বা রুমটাতে কি থাই গ্লাস বসবে নাকি পার্টিশন ওয়াল গুলা ইটের বসবে, এটা স্যাম্পল দিয়ে দেখাতে হবে। ইটের হলে ইটের স্যাম্পল দিয়ে দেখাতে হবে, আর থাই গ্লাস হলে গ্লাস দিলে গ্লাসের স্যাম্পল দিয়ে, মানে তোমার স্যাম্পলটা ঠিক করতে হবে। তুমি কি দিচ্ছ এই জায়গায়, এই জায়গায় তুমি কি স্টোন দিয়ে কাজ করছো নাকি ব্রিক দিয়ে কাজ করছো, তোমাকে অবশ্যই স্যাম্পল, তুমি কি আরসিসি দিচ্ছ নাকি শুধু সিসি দিচ্ছ, তোমাকে অবশ্যই স্যাম্পল দিয়ে দেখাতে হবে। তাহলে তোমার প্রথম কাজ ডাইমেনশন দিয়ে অবশ্যই দেখাতে হবে, ডাইমেনশনটা তো অবশ্যই লাগবে, তুমি কত ফিট বাই কত ফিটে কাজ করছো। তারপরটা হলো অবশ্যই সিম্বলগুলা সঠিকভাবে দেখাতে হবে। তারপরে দেখো, উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আরেকটা হয়েছে টাইটেল ব্লক থাকতে হবে, অবশ্যই টাইটেল ব্লক থাকতে হবে, নাম তো অবশ্যই দিতে হবে, নাম ধাম দিতে হবে। তারপর দেখো, ড্রয়িংকে স্কিল উল্লেখ থাকতে হবে। এটা অবশ্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা হয়তো আগেই পড়ে এসেছো, যারা ভোকেশনাল থেকে, তারা হয়তো জানো স্কেল উল্লেখ করা থাকতে পারে। যেমন তুমি একটা রুম 14 ফিট বাই 14 ফিট বা 12 ফিট বাই 12 ফিট করলে, এত বড় ড্রয়িং দিয়ে তো ড্রয়িং করা যাবে না। ঠিক আছে, তুমি একটা ছোট করে ছোট করে আনতে হবে ড্রয়িংটা। তুমি একটা মাপ নিলা যে 100:1 বা 50:1 এভাবে, যে 50 = 1, আমরা যেটা বলি, আমরা ধরে নিব যে 50 = 1 এভাবে, বা 100 = 1, এভাবে একটা স্কেলে নিয়ে আসতে হবে। স্কেলে নিয়ে আসার ফলে তোমার ড্রয়িংটা কি হবে, ছোট হবে। ঠিক আছে, তুমি তখন 50 দিয়ে 100 দিয়ে গুণ করলে আসল মাপটা চলে আসবে, কিন্তু এত বড় ড্রয়িংটা আসলে আঁকা সম্ভব না। মানে এত বড় ড্রয়িং কাগজ কিছুই পাই, আমরা কি করি, একটা স্কেল উল্লেখ করে ফেলি যে আমি এই স্কেল আঁকলাম, যে 12, আমরা ধরে নিলাম, আমরা যেহেতু জানি 12 ইঞ্চি সমান 1 ফিট, তখন আমি ধরে নিলাম না, আমি তখন 50 ইঞ্চি সমান 1 ফিট করে ধরে নিলাম, বা 20 ইঞ্চি সমান 1 ফিট করে ধরে নিলাম, আমি ধরে নিলাম একটা স্কেল অনুযায়ী, আমি ধরে নিলাম যাতে ড্রয়িংটা আমার ছোট হয়ে যায়। অবশ্যই তুমি কোন স্কেলে আসছো সেই স্কেলটা উল্লেখ করতে হবে। তারপর যেটা দেখো, ন্যাচারালি ভাবে অর্থাৎ প্রাকৃতিকভাবে স্থাপিত কোনো বস্তুর ক্ষেত্রে উত্তর দিক নির্দেশ রেখা, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা অবশ্যই এখন বোঝানো সম্ভব না। আহ, এটা এখন বোঝানো সম্ভব না, যেহেতু এটা প্র্যাকটিক্যাল, যখন আমরা যদি কখনো সবকিছু আল্লাহ আমাদের ভালো করে, আমরা যদি ফিজিক্যালি কখনো ক্লাস করতে পারি সশরীরে এসে, তখন এটা বোঝানো যাবে যে উত্তর দিক, ড্রয়িংটা সময় সবসময় সবসময় কিন্তু উত্তর দিক করে একটা রেখা টানতে হয়, উত্তর দিক, সেদিক করে কিন্তু নির্দিষ্ট রেখা টেনে তারপর ড্রয়িংটা করতে হবে। তাহলে এগুলো হচ্ছে ড্রয়িং এর একদম মূল আলোচ্য বিষয়, যে এই জিনিসগুলো থাকতেই হবে। এগুলো থাকলে বা তোমার হবে না এটা ড্রয়িং, বা এটা, হ্যাঁ এটা ড্রয়িং হিসাবে তুমি বলতে পারছো এটা আমি ড্রয়িং করেছি, এই জিনিসগুলো থাকতেই হবে। এখন আমরা পরের স্লাইডে দেখি, আমাদের শেষ স্লাইড, এই স্লাইডটা পরে আজকে
যেটা বেশি করে ক্লাস নেই, এই স্লাইডটা পরে আমরা আজকের দিনের জন্য আজকে আলোচ্য বিষয় পড়াটা শেষ করব। তোমরা হয়তো অনেক টায়ার্ড, একদম দুপুরবেলা অনেকে খিদা লেগেছে, আর একটু কষ্ট করে থাকো, আমরা এই জাস্ট কয়েকটা কি কি ধরনের ড্রয়িং হতে পারে এগুলো একটু ধারণা সম্পর্কে জেনে আমরা ড্রয়িং ক্লাসটা শেষ করব। তাহলে দেখো কি কি ধরনের সম্পর্কে, বিভিন্ন ধরনের ড্রয়িং। ডিজাইন লেআউট ড্রয়িং। ডিজাইন লেআউট ড্রয়িংটা কি, একজন ডিজাইনার তুমি যখন ডিজাইনটা করবা ওই ডিজাইন কিন্তু বস্তুটি একটা স্কেচ আঁকা, যার মাধ্যমে বস্তুটি যে কি 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 মাপে হবে বা কয় ফিট বাই কয় ফিট বা বস্তুটি দেখতে কেমন হবে সেই স্কেচের মাধ্যমে যে পর্যাপ্ত পরিমাণে একটু তথ্য দিয়ে স্কেচটা তুলে ধরা, মানে এই সেই ড্রয়িংটা স্কেচ এঁকে সেই ড্রয়িংটা তুলে ধরা, সেটা একটা লেআউট অঙ্কন করা জাস্ট সিম্পল ভাবে, যে 12 ফিট একটা 12 ফিটের রুম, এটা ডাইমেনশন দিলাম, এই রুমটা এরকম হবে, জাস্ট নর্মালি অত ডিটেলসে না, একটা লেআউট দাঁড়া করানো, তখন যেটা অঙ্কন করতে হবে সেটাকে বলা হবে ডিজাইন লেআউট ড্রয়িং। নির্দিষ্ট কিছু মানে মানে যাতে তুমি যে ড্রয়িংটা দিবা ওই ড্রয়িংটা থেকে যাতে যে ড্রাফটসম্যান যে ড্রয়িংটা একটা ডিটেলস অঙ্কন করবে সে যেন তোমার এই ডিজাইন লেআউট ড্রয়িং থেকে তার যে ড্রয়িং সেটা যেন সে আঁকতে পারে, সেটাই হবে ডিজাইন লেআউট ড্রয়িং। তারপর হলো ডিটেল ড্রয়িং। ডিটেল ড্রয়িংটা কি দেখো, ডিটেল ড্রয়িং হচ্ছে যেটা বললাম, প্রথমে তুমি ডিজাইন লেআউট ড্রয়িংটা করবে, তারপর সেটা ড্রাফটসম্যানের কাছে যাবে, ড্রাফটসম্যান তোমার সে ডিজাইন লেআউট ড্রয়িং দেখে সে ডিটেলসে একটা ড্রয়িং করবে। তাইলে তুমি যে বস্তুটি বা যে কাঠামোটা আঁকবে সেটা যখন তুমি ডিটেলসে একদম পুরোপুরি মাপ ঝোপ স্কেল সবকিছু নিয়ে যখন তুমি কাজটা একদম যে কেউ দেখে যেন সহজে বুঝতে পারে, তখন তুমি ডিটেলসে যে ড্রয়িংটা করবে সেটাই হবে ডিটেল ড্রয়িং। অ্যাসেম্বলি ড্রয়িং। অ্যাসেম্বলি ড্রয়িং যেটা, এটা কিন্তু যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেটা বললাম, যে মেশিন বা যন্ত্র বা মেশিনের বিভিন্ন অংশ কিভাবে বসবে, একটি পর একটি কিভাবে অবস্থান করবে বা কিভাবে এগুলো জয়েন করতে হবে লাগাতে হবে, সেটা যে ড্রয়িং এর মাধ্যমে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে সেটাই হবে অ্যাসেম্বলি ড্রয়িং। অ্যারেঞ্জমেন্ট, এই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ড্রয়িং, সেটাও একই ধরনের, যে ওরা বিভিন্ন মেশিন বা বিভিন্ন গাড়ির পার্টস গুলা কিভাবে সম্মিলিত করবে, কিভাবে লাগাবে, সেগুলো যে একটা ভিউ দেখতে লাগানোর পর দেখতে কেমন হবে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছে, সেটাই হবে কম্বাইন্ড ড্রয়িং। ভিউ দেখতে কেমন হবে এটা অ্যাসেম্বলি ড্রয়িং, কম্বাইন্ড ড্রয়িং, কম্বাইন্ড অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং, এগুলো আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের। তারপরে আমরা যেটা আসবে ওয়ার্কিং ড্রয়িং। ওয়ার্কিং ড্রয়িংটা বুঝতে পারো, যেটা ওয়ার্কিং, যেটা তোমার নির্মাণ শ্রমিকটা যে ড্রয়িংটা দেখে কাজ করবে, মানে এখানে সবকিছু তোমার সবকিছু ডিটেলস থাকতে হবে, যাতে তোমার একজন নির্মাণ শ্রমিক দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই ছাদে এভাবে রড গুলো দিতে হবে, এই বা এই বিমে এতগুলো রড দিতে হবে, এই কলমে এতগুলো রড দিতে হবে, সবকিছু ডিটেলসে কোথায় আরসি দিতে হবে, কোথায় ব্রেক দিতে হবে, কোথায় সিসি দিতে হবে, সে যেন প্রত্যেকটা জিনিস দেখেই বুঝতে পারে, যেটা নিয়ে সে কাজ করবে ওয়ার্কিং করবে, তখন যে ড্রয়িংটা অঙ্কন করতে হবে বিভিন্ন সেকশনের বিভিন্ন কাঠামোর, তখন সেটা হবে ওয়ার্কিং ড্রয়িং। সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি কনসেপ্ট হচ্ছে রিভাইজ ড্রয়িং। সাপ্লিমেন্টারিটা আসলে হচ্ছে রিভাইজ ড্রয়িং, মানে ধরো তুমি যে কোনো ড্রয়িং করলে, কিন্তু তুমি যখন সেটা মানে করতে গেলে, বাস্তবে করতে গেলে, তখন সেটা মনে হলো না এই ড্রয়িংটা হয়তো এই জিনিসটা একটু চেঞ্জ করা দরকার, এই ড্রয়িংটা এই জিনিসটা চেঞ্জ করে তোমার করতে হলো, বাধ্য করতে হলো, পরিবেশগত কারণে যে কোনো কারণে হোক, তোমার হচ্ছে এই জিনিসটা এভাবে আরো ভালো হতো। তুমি একটা প্রকল্প আগে দাঁড় করালে, কিন্তু যখন করতে গেলে করার সময় দেখলে এটা একটু চেঞ্জ করতে হবে বা রিভাইজ করতে হবে ড্রয়িংটা, তখন যে ড্রয়িংটা করতে হবে সেটাই হবে সাপ্লিমেন্টারি ড্রয়িং। আর বিল ড্রয়িং। বিল ড্রয়িংটা আসলে প্রথমে তুমি একটা প্রজেক্টের যে কোনো ড্রয়িং করলে, সেটা তুমি সংযোজন বিয়োজন করে কিছু একটা চেঞ্জ করে তুমি আবার ড্রয়িং কাঠামোটা দাঁড় করে নির্মাণ করলে, এরপরে তুমি যে ড্রয়িংটা করবে বিল্ডের পরে হওয়ার পরে, তখন যে প্রজেক্টে যে ড্রয়িংটা করবে সেটাই হবে বিল ড্রয়িং। তাহলে আমরা এখানে বিভিন্ন রকম ড্রয়িং শিখলাম। আহ, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এতক্ষণ ধরে পড়ানোটা সার্থক হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে অবশ্যই কি বুঝতে পারোনি বা কি বুঝতে চাচ্ছ এগুলো আমাকে একটু কমেন্ট বক্সে বলবে। আর যেহেতু এটা অনলাইন, এটা পুরোটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস, তারপর অনলাইন নিতে হচ্ছে, তাই হয়তো ভাবে দেখানো সম্ভব হচ্ছে না। যতটুকু পসিবল, যেটুকু তোমাদের লাগবে যে বেসিক নলেজগুলো, এগুলাই জাস্ট যতদিন পর্যন্ত আমাদের কলেজ না খুলে আমরা সশরীরে ড্রয়িং করতে না পারছি, ক্লাস করতে না পারছি, জাস্ট এগুলো সম্পর্কে একটা ধারণা রাখবে। এই সাবজেক্ট নিয়ে কোনো প্যারা নেওয়ার, কোনো পেন নেওয়ার কোনো দরকার নেই, একদম রিল্যাক্সের সাবজেক্টটা পড়বে, একদম মানে ভাববে না যে সাবজেক্ট আছে, জাস্ট যখন আমি পড়াবো তখন একটু অ্যাটেন্ড থাকবে, কেন এটা কিন্তু নির্ভর করে পুরোটাই এই সাবজেক্টের তোমার নাম্বার নির্ভর করবে কিন্তু আমার উপর, তুমি ক্লাসে কতটুকু অ্যাক্টিভ,
তুমি কতটুকু বুঝতে পারছো ক্লাসে, তুমি ড্রয়িংটা ভালো মতো করতে পারছো কিনা, সেটা পুরোটাই আমার উপর। সো তোমার মানে বাসায় পড়ার দরকার নাই, জাস্ট আমি যখন পড়াবো তখন একটু অ্যাক্টিভ থাকবে। তাহলে আমি আজকের মতো তোমাদের ক্লাসটা শেষ করছি, টাইম হয়তো হয়ে গেছে অলরেডি।